আজ আমি এমন একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব যে প্রতিবেদনটা অত্যন্ত সংবেদনশীল প্রতিবেদন এবং এই ধরনের সংবেদনশীল প্রতিবেদন এলে কিভাবে নিজেকে নিরপেক্ষভাবে উপস্থাপন করবেন পরীক্ষার খাতায়, সেটা আমি ধরে ধরে কিন্তু আপনাদেরকে বোঝাবো। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা রয়েছে, পরিচয় সংক্রান্ত বিভ্রাট এবং অনুপ্রবেশের আশঙ্কার আবহে ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপত্তা ও বিভিন্ন সংকট নিয়ে একটি সংবাদভিত্তিক প্রতিবেদন রচনা করুন। প্রশ্ন দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর লেখাটা কতটা সংবেদনশীলভাবে আমাদের বিষয়টা ভাবতে হবে। কারণ আমরা যদি আমাদের শব্দচয়নে বা একটু এদিক ওদিক হয়ে কোনো রাজ্যের প্রতি বা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের পরিচয় দিয়ে ফেলি, তাহলেই কিন্তু আমাদের নম্বরটা একদম কমে যাবে। তাই আমাদেরকে অনেকটা সতর্কতা অবলম্বন করে খুব সাধারণভাবে সংবাদ সুলভ মেজাজকে লেখার মধ্যে তুলে ধরে, হ্যাঁ, সাংবাদিক সুলভ মানসিকতার পরিচয় দিয়ে ছোট্ট করে অন্তপক্ষে ৩টে অনুচ্ছেদের মধ্যে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখব। তাহলে সবার প্রথমে আমরা লিখতে হবে সেটা হচ্ছে হেডলাইন। তাহলে চলুন আমরা দেখে নেই এর হেডলাইনটা আমরা কীভাবে দিতে পারি। অন্তপক্ষে ২-৩টা বিকল্প আমাদের দেখে নেওয়া উচিত। বিপাকে বাঙালি শ্রমিক। এবার আপনাদের মনে একাধিক প্রশ্ন জাগলো। কীরকম প্রশ্ন? এক, হেডলাইন কি এরকম দুটো লাইনে লেখা যাবে? ২, হেডলাইনগুলো কি এত বড় হচ্ছে কেন? ৩, হেডলাইনের মধ্যে এই ধরনের বিরাম চিহ্ন আমরা ব্যবহার করলাম, এটা কি ঠিক? এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি যে এই যে বিরাম চিহ্নের ব্যবহার, এই ব্যবহারগুলো করা যেতে পারে, কিন্তু এইগুলো ব্যবহারের বিষয়ে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আপনাকে দক্ষ হতে হবে এই বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে। আপনি কোলন আর কমা এই দুটো ব্যবহার করতে পারেন। এটা যে ধরনের প্রতিবেদন বা বিষয়টা যেরকম, সেইখানে কোলন আর কমা যদি ব্যবহার না করি, তাহলে হেডলাইন অনেক বড় হয়ে যায়। আবার ছোট করে লিখতে গেলে আমাকে কোলন আর কমাটা ব্যবহার করতে হবে। তবে এই ব্যবহারে যদি আপনি দক্ষ হন তাহলেই করবেন, নইলে এড়িয়ে যাবেন, এক লাইনেই লিখবেন। কিন্তু আর একটা বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন, খুব গভীর প্রশ্ন, যে এইখানে আন্ডারলাইন করা যাবে কিনা, এর নিচে আন্ডারলাইন করা যাবে কিনা। দেখুন, এই বিষয়ে আমি বলবো যে আন্ডারলাইন করা যাবে কি যাবে না এ নিয়ে কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই। আপনি করতেই পারেন, নাও পারেন, কিন্তু যদি করেন তাহলে কোনো রকম ডবল দাগ দেওয়া যাবে না। মানে মোট কথা হচ্ছে আঁকা বাঁকা করা যাবে না, একটা সোজা স্ট্রেট লাইন নামটাকে টানতে হবে। সেখানে যেন সৌন্দর্য বজায় থাকে। তো এটা দ্রুত লেখার ক্ষেত্রে অনেক সময় হয় না, বা একটু আঁকা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, ওই দাগের মধ্যে দিয়েই বোঝা যায় যে আপনি বিষয়টাকে গুরুত্ব দেননি বা গুরুত্ব দিয়েছেন, অনেক ব্যাপার থাকে আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু আপনার হাতে সময় কম, দ্রুত লিখতে হবে। দাগটা না হয় দিলেনই না, দাগ দিলেই যে আপনি খুব বেশি ভালো নম্বর পাবেন এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। আশা করি বিষয়টা পরিষ্কার করে আমি বোঝাতে পেরেছি। এবার চলুন আমরা প্রতিবেদন লেখাতে প্রবেশ করি। দেখুন, সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে নিজস্ব সংবাদদাতা লিখতে হবে। আমরা লিখেছি, কমা, আমরা যে স্থান থেকে খবরটা করছি, ধরে নেওয়া যাক আমরা মালদা থেকে খবর করছি, আমরা মালদা লিখলাম। তারপরে আজকের যে তারিখ, আমরা আজকের তারিখটা দিলাম। ঠিক, এবার আমি আপনাদেরকে বলি যে অনেকে যেটা করছে যে এরকম লিখে এইখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করা যাবে না। আবার অনেকে এখান থেকে শুরু করছে ঠিকই, তার পরের লাইনটা এখান থেকে শুরু না করে এইখান থেকে শুরু করে লিখে তার তৃতীয় লাইনে এখান থেকে শুরু করছে, মানে এখানে এতখানি একটা গ্যাপ রেখে দিচ্ছে। এটাও করা যাবে না, কারণ এটাও প্রতিবেদনের বৈশিষ্ট্যের মধ্যে, নিয়মের মধ্যে পড়ে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি যে কী লিখবো। হেডলাইনটা আমাকে এমন করতে হবে যাতে মনে হয় খবরটা টাটকা এবং
সতেজ এবং তার মধ্যে একটা প্রতিবেদনের মেজাজ রয়েছে। কিভাবে করব দেখুন, প্রথমে আমরা একটা মানে লিখি আগে বিষয়টা। রুটি রুজির সন্ধানে ভিন রাজ্যে, এই যে আমরা প্রথম লাইনটা লিখলাম, এই প্রথম লাইনটার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই খবরটা যে টাটকা তার প্রমাণ কি, আচ্ছা একটু পরে বলি, আরেকটা লাইন লিখে নিই, তাহলে বিষয়টা বোঝাতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা এর পরের যে লাইনটা লিখবো, তাহলে লিখবো যে গতকাল মালদা স্টেশনে ফেরা একদল শ্রমিকের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। ঠিক আছে, এইবার আমি বলি আপনাদেরকে, দেখুন আমরা যে দুটো লাইন লিখলাম, এই দুটো লাইনের মধ্যে দিয়ে এই খবরটা যে এখনকারই, এই খবরটা যে টাটকা এবং খবরের একটা মেজাজের মধ্যে রয়েছে, আমরা কিভাবে সেটাকে প্রকাশ করলাম। এই যে দেখুন আমরা লিখলাম, বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এখন এক জটিল আবর্তে লিখলাম, তার মানে খবরটা এখনকার সময়। ঠিক আছে, তাদের অভিজ্ঞতা অনুযায়ী সাম্প্রতিক কয়েক সপ্তাহে একাধিক রাজ্যে শ্রমিকদের নথিপত্র পরীক্ষা ও করা জিজ্ঞাসাবাদ ঘিরে উদ্বেগ বাড়ছে। ক্রমাগত বাড়ছে, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, ক্রমাগত বাড়ছে। এবার দেখুন আমরা দ্বিতীয় অনুচ্ছেদ শুরু করছি এখান থেকে, বিশিষ্ট মহলের মতে, এইভাবে আমরা শুরু করছি। এখানে আমি আপনাদের বলে রাখি, যখন আপনি কোনো অনুচ্ছেদ শুরু করবেন তখন এইখানে কিন্তু একটু গ্যাপ থাকবে। মানে আপনারা অনেকেই এটা, যেমন এই সোজাসুজি লেখা হচ্ছে, আপনারা অনেকেই এই বিশিষ্ট মহলের মতে হয়তো দ্বিতীয় অনুচ্ছেদ শুরু করছেন এখান থেকে লেখা কিন্তু শুরু করবেন। তারপর লিখবো আমরা, এই সংকটের মূলে কেবল একতরফা জাতিবিদ্বেষ নেই। এটা তো একটা অংশের দাবি গেল, কিন্তু যে রাজ্যগুলোতে এই সমস্যা তৈরি হচ্ছে তারা কি বলছে সেটাও তো আমাদের লিখতে হবে। তাহলেই তো আমাদের ভারসাম্য বজায় থাকবে, নইলে তো আমরা নিরপেক্ষতা অবলম্বন করতে পারবো না। সেখানে ওই জায়গাটা অন্তপক্ষে নিরপেক্ষতার হানি হয়ে যাবে যদি আমরা না লিখি। তাহলে আমরা লিখতে হবে প্রথমে। এবার আমরা লিখে দেই, ভিন রাজ্যগুলির প্রশাসনের দাবিও একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ প্রশাসনিক সূত্রে জানা গেছে যে সাম্প্রতিক সময়ে ভুয়ো বা পরিচয় নেই এরকমও কাজ করছে কিছু কিছু লোক। ফলে তাদেরকে ধরতে গিয়ে যাদের পরিচয় রয়েছে তাদের একটা সংকট তৈরি হয়ে গেছে। এই রকম একটা বিষয় কিন্তু আমরা এই লেখার মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরলাম, অর্থাৎ দুই দিকে কিন্তু আমরা একটা ভারসাম্য বজায় রাখলাম। ঠিক আছে, এইবার এই আশঙ্কায় অনেক সময় বৈধ বাঙালি শ্রমিকদেরও সন্দেহের
নজরে দেখা হচ্ছে, যা কর্ম পরিবেশে তীব্র অস্বস্তি তৈরি করছে। এই হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। অর্থাৎ এই যে সমস্যাটা, জায়গাটাতে সমস্যাটা, এই সমস্যাটাকে আমরা নিরপেক্ষভাবে তুলে ধরলাম, ঠিক আছে। এবার শুধু কি ওই একই কারণের জন্য কি বৈধ বাঙালি শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছে তা নয়, আরও কিছু বিষয় রয়েছে, যেমন বর্তমানে সমাজ মাধ্যমের ভূমিকা, এটাকে কিন্তু অস্বীকার করা যাবে না, ঠিক আছে। এখানে যা খুশি যে যেমন পারে একটা যা খুশি বলে দিয়ে কিন্তু কাজ হাসিল করে নেওয়ার চেষ্টা করছে, নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ফলে আমরা লিখতে হবে যে এইখানে যে এত বাক্যগুলো লিখলাম, এই বাক্যের সাপোর্টে আমরা কিন্তু মালদা স্টেশনের কোনো একটা পরিযায়ী শ্রমিকের বক্তব্য তুলে দিতেই পারি, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমরা লিখতেই পারি যে গতকাল মালদা স্টেশনে জনৈক এক শ্রমিকের কথায় জানা গেল যে তার নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে সন্দেহের চোখে দেখা হয়েছে, যেটা তার অপমানে লেগেছে, অর্থাৎ অপমানজনক। এটা লিখতেও পারি, আবার সময় অভাব হলে লিখবেন না, আমি এখানে বাক্যটা লিখে দিচ্ছি, ঠিক আছে। গতকাল, এই যে আমি এখানে বাক্যটা লিখে দিয়েছি, গতকাল মালদা স্টেশনে নামা একজনই শ্রমিকের কথায় জানা গেল যে নথিপত্র থাকা সত্ত্বেও তাদের অনেক সময় সন্দেহের চোখে দেখা হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক। এই যে এই বাক্যটার মধ্যে একটা কৌশল রয়েছে, সেটা কীরকম, যে আমরা কিন্তু এক জায়গায় লিখেছি যে অনেক সময় সন্দেহের চোখে দেখা হচ্ছে, তার মানে আমরা কিন্তু বারবার বলছি না সব সময় সন্দেহের চোখে দেখা হচ্ছে, এটা কিন্তু বলছি না, বা সকলকে দেখা হচ্ছে এটাও বলছি না, মানে এখানে আমরা একটু কথার ফাঁক রেখে দিচ্ছি, এটাও কিন্তু তোমাকে নিজেকে সেফ জোনে রাখার একটা কৌশল, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা এগোই। এবার দেখুন, আমি তৃতীয় প্যারা শুরু করছি, তৃতীয় অনুচ্ছেদ শুরু করছি। সেখানে কিন্তু আমরা শুরু করছি এভাবে যে বিশেষজ্ঞদের মতে সমস্যা জটিল হলেও সমাধানের পথ প্রশাসনিক সমন্বয়েই কিন্তু নিহিত। অর্থাৎ কি করে দুটোর মধ্যে সমন্বয় সাধন করা যাবে, কি করে আমরা সত্যিকারে যারা অবৈধ বা যাদেরকে চিহ্নিত করা উচিত বলে সরকারিভাবে মনে হয় তাদেরকে চিহ্নিত করব, কিন্তু সেই সঙ্গে যারা সত্যিকারে বৈধ রয়েছে শ্রমিক, তাদের জন্য কোনো রকম হেনস্থার শিকার হতে না হয়, সেটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। তো কি করে এটা দেখা যাবে, এটা কিন্তু প্রশাসনিক সমন্বয় দরকার, মানে এই রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যের প্রশাসনের যে সমন্বয় সেটা দরকার। এটা এই কথা কে বলতে পারে, বিশেষজ্ঞরা বলতে পারে। এবার আমরা লিখলাম যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের তথ্য সংরক্ষণ ও সহায়তার জন্য ডিজিটাল নিবন্ধীকরণ প্রক্রিয়া শুরু করেছে, যার মূল লক্ষ্য হল বৈধ শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাদের সঠিক পরিচয় সুনিশ্চিত করা। এই যে আমরা লিখলাম, এর মধ্যে দিয়ে সরকারের কি পদক্ষেপ সেটাও দেখানো হলো, এবং আমরা যে নিরপেক্ষতা বজায় রেখে যে লেখা সেটাও হলো, প্লাস আমাদের মধ্যে তথ্যভিত্তিক যে লেখার প্রবণতা সেটাও কিন্তু রক্ষা পেল। অর্থাৎ সব দিক একটা সামঞ্জস্য রক্ষা করেই কিন্তু আমরা এগোচ্ছি, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বলি যে আমরা আর বেশি দূর এগোবো না, খুব ছোট্ট করে এখানেই শেষ করে দেই যে সংশ্লিষ্ট মহলের, মানে আমরা যদি শেষে এইভাবে লিখি, সংশ্লিষ্ট মহলের মতে আন্তঃরাজ্য তথ্য বিনিময় এবং শ্রমিকদের নথিপত্র সংক্রান্ত সচেতনতা বাড়ানোই বর্তমান পরিস্থিতিতে সবথেকে জরুরি পদক্ষেপ। অর্থাৎ সংশ্লিষ্ট মহল মনে করছেন যে সবচেয়ে বড় পদক্ষেপ যদি এটা নেওয়া যায়, সকলের সচেতনতা বাড়াতে হবে এবং শ্রমিকদেরকে বোঝাতে হবে যাতে তারা যেন বৈধ নথিপত্র নিজেদের কাছে রাখে, ঠিক আছে। আর এই ধরনের গুজব যেন না ছড়ানো হয় বা আতঙ্ক পরিবেশ সৃষ্টি না করা হয়, যেটা আমরা সচেতনতা শব্দের মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি। দেখুন, এটা তো একটা বিষয় গেল। এবার আমি সামগ্রিকভাবে
কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে এই আজকের ভিডিওটা ক্লাসটা আমি শেষ করব। মনে রাখবেন যে এই যে গোটা বিষয়টা আমরা লিখলাম, এখানে 1 নাম্বার নিরপেক্ষতা বজায় রয়েছে, 2 নাম্বার সংবাদ সুলভ যে মেজাজ সেটা রয়েছে, 3 নাম্বার এই যে গতকাল মালদা স্টেশনে নামার বিষয়টা বা সাম্প্রতিক শব্দ ব্যবহার, কিংবা গতকালকের কোনো একটা জনৈক শ্রমিকের বয়ান, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি, এইগুলো কিন্তু আসলে আমাদের একটা সংবাদের মানে টাটকা আমেজটাকে, টাটকা মেজাজটাকে কিন্তু তুলে ধরছে। 2, এখানে আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি এইভাবে যে এখানের বক্তব্যগুলোকে আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, সংশ্লিষ্ট মহলের ঘাড়ে, হ্যাঁ, বিশেষজ্ঞদের ঘাড়ে, হ্যাঁ, সমাজতাত্ত্বিক বা আরও সংশ্লিষ্ট ব্যক্তি তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আবার একটা বিষয় যে আমরা এখানে নিরপেক্ষ থাকার জন্য দুটো বিষয়ের ভারসাম্য বজায় রেখেছি। কিভাবে? অনুপ্রবেশের সমস্যা এবং বৈধ যারা শ্রমিক তাদের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ যারা অবৈধ তারাও কিন্তু সমস্যা করছে, আমরা সত্যি তাদেরকে চাই না, আবার যারা বৈধ তারা যাতে হয়রানি না হয় এটাও আমরা কিন্তু চাই, অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় একটা মাথায় রাখবেন আপনারা যে এই ধরনের সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন লেখার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়ে, যে আপনি কোনোভাবেই কোনো রকম রাজনৈতিক বিষয় বা নাম বা তাদের প্রসঙ্গ উত্থাপন থেকে বিরত থাকুন। তাহলে আপনি মানে যদি বিরত থাকতে পারেন তাহলে আপনি মানে একদম নিরপেক্ষ থাকলেন। আর যদি মনে করেন যে না আমি একটু ব্যবহার করি, এবং সেই ব্যবহারটা করা যেতেই পারে, কিন্তু সেটা কতটা নিরপেক্ষভাবে আপনি দ্রুত অল্প সময়ের মধ্যে উপস্থাপন করবেন এটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন। ফলে আপনি কিন্তু স্লিপ করে যেতে পারেন, আর যখনই যদি স্লিপ করে যান তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন, অর্থাৎ নিরপেক্ষতার হানি ঘটে যাবে। ঠিক আছে? আমি বলছি না যে এই যে প্রতিবেদনটা আমি এখানে লিখলাম এই প্রতিবেদনটা সেরা প্রতিবেদন, আমি এটা বলছি না, কিন্তু এটা একটা কাঠামো হলো, এই রকমভাবে মেনটেন করে আমরা পিএসসিতে লিখতে পারি, অল্প সময়ের মধ্যে এই প্রতিবেদনটাকে আমরা শেষ করতে পারি। এটাই যে একদম মানে সেরা প্রতিবেদন এটার দাবি নয়, দাবি হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমরা কোন কোন দিক লক্ষ্য রেখে প্রতিবেদনটা সমাপ্ত করব। যাই হোক, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে আপনারা যুক্ত থাকুন, আমি সেখানে এই প্রতিবেদনটা পিডিএফ আকারে দিয়ে দেব।